সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে ডলার ডলারের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠাতে দেশটির প্রধানমন্ত্রীর সহায়তা চাইলেন ইউনূস। We acknowledge the importance of regular bilateral consultation at foreign advisor, foreign minister level, foreign secretary general level, and other working levels. ভারী বর্ষণ আর উজানের ঢলে শেরপুর ও ময়মনসিংহে হঠাৎ বন্যা, পানিবন্দী অনেকে। ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত গ্যাস ফিল্ড থেকে বিভিন্ন জায়গায় সংযোগ, দুর্ঘটনার ঝুঁকি। রাজধানীর বাজারে কিছুতেই স্বস্তি ফিরছে না ক্রেতার, প্রায় সব পণ্যের অতিরিক্ত দাম। বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ ঢাকায় দ্বিপক্ষীয় বৈঠকে আসিয়ান সংলাপে অংশীদার হতে কুয়ালালামপুরের সমর্থন চান তিনি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, সম্প্রতি যে 18,000 বাংলাদেশি যেতে পারেননি তাদের ব্যাপারে সহায়তা দেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে 3 ঘণ্টার সফরে শুক্রবার ঢাকায় পৌঁছান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এখানে দুই নেতা দ্বিপক্ষীয় বৈঠক করেন। এতে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, রাজনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, শ্রম অভিবাসন, শিক্ষা, প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন বিষয় গুরুত্ব পেয়েছে। আলোচনা শেষে যৌথ সংবাদ সম্মেলনে দুই নেতা কথা বলেন। প্রধান উপদেষ্টা ঢাকা ও কুয়ালালামপুরের সম্পর্ক আরও জোরদারে গুরুত্বারোপ করেন। মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একযোগে কাজ করতে চাই। মালয়েশিয়ার শ্রমবাজার ও রোহিঙ্গা সংকট সমাধানে আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা চান ডক্টর ইউনূস। শ্রমবাজার বিষয়ে মালয়েশিয়ার চাওয়া আর আমাদের চাওয়া একই রকম। মালয়েশিয়ার কর্মীর প্রয়োজন আর আমাদের কর্মী আছে। আর রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের একার নয়, মালয়েশিয়াও এর ভুক্তভোগী। এটি নিরসনে আসিয়ান জোটে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে মালয়েশিয়ার সক্রিয় সহযোগিতার আহ্বান জানিয়েছে। বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করেন আনোয়ার ইব্রাহিম। জানান, বিমানের টিকিট জটিলতায় যেসব বাংলাদেশি মালয়েশিয়ায় যেতে পারেননি তাদের ব্যাপারে সহায়তা দেওয়া হবে। প্রথম দফায় 18,000 ব্যক্তিকে সহায়তা দেওয়ার বিষয়ে সম্মতি জানাচ্ছি। বাংলাদেশে যেসব মালয়েশিয়ান প্রতিষ্ঠান কাজ করছে তাদেরকেও সুবিধা দেওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছি। রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে একমত পোষণ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। আমরা বাংলাদেশের সাথে মিলে রোহিঙ্গা সংকট নিয়ে কাজ করব। এই সংকট মোকাবিলায় ঢাকার পাশে আছে। ঢাকা ছাড়ার আগে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। 2013 সালে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে খালেদা জিয়ার অংশ নেওয়া ঠেকাতে তার বাসার সামনে বালুর ট্রাক ফেলে বাধা ও হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনা সহ 113 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রাজধানীর গুলশান থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার অভিযোগে বলা হয়, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কর্মসূচিতে বাধা দেওয়ার পাশাপাশি তাকে হত্যা চেষ্টা করা হয়। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, দেশে বর্তমানে কোনো বিভাজনের রাজনীতি নেই। আগামীতেও জাতিকে বিভক্ত করার সুযোগ কাউকে দেওয়া হবে না। দুপুরে গাজীপুরে মহানগর ও জেলা জামায়াতের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন শফিকুর রহমান। পরে সুধী সমাবেশে অংশ নেন জামায়াতের আমির। বলেন, একটি পক্ষ পোশাক শ্রমিকদের উস্কে দিয়ে দেশে অশান্তি তৈরি করতে চায়, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা দাবি করি, প্রত্যেকটা শহীদ পরিবার থেকে কমপক্ষে একজনকে যেন সরকার সম্মানজনক চাকরি তাদের হাতে তুলে দেয়। তারা যেন আজীবন কারো করোনার পাত্র হয়ে না থাকে। আমরা এই দুই জায়গার দাবি অত্যন্ত স্পষ্ট রাখলাম।
সরকার আশা করবে আমাদের এই দাবির প্রতি তারা সম্মান প্রদর্শন করবেন। ভারী বর্ষণ ও উজানের পানিতে শেরপুর ও ময়মনসিংহে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ডুবে গেছে অনেক রাস্তাঘাট ও ঘরবাড়ি, ভেসে গেছে পুকুর, পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। বৃহস্পতিবার রাত থেকে শেরপুরে টানা বৃষ্টি হচ্ছে, সঙ্গে উজানের ভারত থেকে নেমে আসছে পাহাড়ি ঢল। শুক্রবার ভোর থেকে পানি বাড়তে থাকে। ঝিনাইগাতি উপজেলার রামেরকুড়া ও খৈলকুড়া ব্রিজপাড় এলাকায় মহারশী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে, প্লাবিত হয় সদর উপজেলা। ডুবে গেছে অনেক বাড়িঘর, ভেসে গেছে অসংখ্য পুকুর, তলিয়ে গেছে রোপা আমন ধানের ক্ষেত, পানিবন্দী বহু মানুষ। সারা রাত্রি তো আপনার বৃষ্টি হয়েছে, এবারে যে হঠাৎ করে বন্যাটা এবারে আমরা কল্পনা করি না। গরু বাছুর হাঁস মুরগি পানিতে ভেসে গেছে এবং অনেকে আপনার এখন মানবতার জীবন যাপন করছে। নালিতাবাড়ির বুরুঙ্গা, পোড়াবাড়ি, কালাপানি, বাতকুচি, বেকিকুড়া সহ প্রায় অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে শেরপুর নালিতাবাড়ি সড়ক সহ বহু রাস্তাঘাট। অনেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। আমরা তো ভাবিও নাই যে এই পর্যন্ত পানি উঠবো। এক ধাক্কা মেরে পানি আয়া আমার সব কিছু বাসায় নিয়ে গেছে। আমরা কেমনে কি করবো, আমার কিছু নেই। হাঁস মুরগি যা আছে, জিনিসপাতি যা আছে সব বাসা নিয়ে গেছে। জীবনটা নিয়ে বাইরে বাইরে আইছি। বন্যা কবলিত এলাকার জন্য শুকনো খাবার প্রস্তুত করা হচ্ছে, দ্রুত সেগুলো পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। অন্যদিকে ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলায় পাহাড়ি ঢলে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে মাছের ঘের সহ কয়েক হাজার একর জমির ফসল। আফরিদ হাসান, দীপ্ত, বার্তা কক্ষ। সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েকদিন থেমে থেমে বৃষ্টি হবে, আজ এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। বিদায় নেওয়ার আগকালে প্রতি বছরই প্রায় ভারী বর্ষণ হয়ে থাকে, যেটা গত কয়েকদিন হয়েছে। এবং আজকে সকালে আমরা দেখেছি যে সকালে 3 ঘন্টায় টাঙ্গাইলে 130 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তাছাড়া ময়মনসিংহেও আপনার 120 মিলিমিটার বৃষ্টি হয়েছে। একটা লঘুচাপ হতে পারে, এটা 24, তারপরেও এটা সেটেল হয় না। এটা দেখা যাচ্ছে গতকালকে দেখা যাচ্ছিল বিয়েতে, আজকে আবার ওয়েস্ট বেঙ্গল এই দিকে দেখা যাচ্ছে। এটা হয়তো আগামী 24 ঘন্টার ভিতরে হতে পারে। তবে লঘুচাপ বা নিম্নচাপ এইরকম সম্ভাবনা নেই। তবে যেহেতু মৌসুমী সক্রিয় আছে, এই সক্রিয় থাকার কারণে এই বৃষ্টিটা হচ্ছে। পরিত্যক্ত গ্যাস ফিল্ড থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে গৃহস্থালী সহ ছোট ছোট কারখানায় গ্যাস ব্যবহার করছেন ব্রাহ্মণবাড়িয়ার মজলিশপুরের অন্তত 5টি গ্রামের মানুষ। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা তৈরি হয়েছে। একটি মহল এই সুযোগে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এই ছবি ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর। নদী থেকে ধানি জমি, রাস্তা পার হয়ে বাসাবাড়ি পর্যন্ত মাকড়সার জালের মতো ছড়িয়ে আছে অসংখ্য পাইপ। সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের অন্তত 5টি গ্রামের মানুষ 15 বছরেরও বেশি সময় ধরে এভাবেই অবৈধভাবে গ্যাস ব্যবহার করছে। 2008 সালে তিতাস গ্যাস ফিল্ড তাদের 3 নম্বর কূপটি পরিত্যক্ত ঘোষণা করে। সে সময় লিকেজ তৈরি হলে সেগুলো বন্ধের চেষ্টা করে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। এতে বাকাইল, ছোট বাকাইল, মধ্যমপুর, শ্যামপুর সহ আশেপাশের এলাকায় মাটির ফাঁক ফোকর, নলকূপ, নদীর পাড়, এমনকি বাড়ির আঙ্গিনার ভেতরেও গ্যাসের সন্ধান পাওয়া যায়। প্রতি বাড়িতে তোমার গ্যাস দিয়ে রাখছে, লাইন দিয়ে রাখছে, এখানে 500 টাকা করে ভাড়া নেই। লাইন টাইন না, নিজে খরচ করিয়া সেরা পরিশ্রম করিয়া ওই বাড়ি বাড়ি গ্যাস দেয়, ওই তারা চুলা জ্বালা কিছু হয়েছে না। যাদের গ্যাস আছেন মালিকানা ব্যক্তিগতভাবে ওই জমিনেতে উঠতেছেন, ওই জমিন থেকে তারা ভাড়াভাবে অন্যরা কিনে আনতেছেন, আইনা এলাকা ভিত্তিক সাপ্লাই করতেছেন। অভিযোগ আছে এই সুযোগ কাজে লাগিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রভাবশালী একটি মহল। বাসাবাড়িতে প্রতি মাসে 5 থেকে 700 এবং কারখানা ভেদে 5 থেকে 10,000 টাকা নিচ্ছে তারা। বড় ধরনের দুর্ঘটনা রোধে এই লিকেজ সারানোর দাবি স্থানীয়দের। মানুষের প্রয়োজনে সঠিক পাইপলাইন দিয়ে মানুষের প্রয়োজনে বিতরণ করা উচিত। অবৈধ এসব সংযোগ বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এই বিষয়টা আমার আসলে নলেজে আছে, আমরা ব্যবস্থা নিচ্ছি, খুব তাড়াতাড়ি এই বিষয়টা সমাধান করা যাবে। এভাবে গ্যাস ব্যবহার করায় সরকার মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে উল্লেখ করে দ্রুত এই বিষয়টি সমাধানের দাবি জানান স্থানীয়রা। দীপ্ত, বার্তা কক্ষ। সবজি কিংবা মাছ, রাজধানীর বাজারে যেন জ্বলছে দামের আগুন।
আলু পেঁয়াজের দাম এখনও চড়া, প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 থেকে 115 টাকায়। মাছের মধ্যে ইলিশের দাম সবচেয়ে বেশি, যা নিয়ে ক্ষুব্ধ ক্রেতারা। সরকার পরিবর্তনের পর পণ্য পরিবহন ও কাঁচা বাজারগুলোতে চাঁদাবাজি অনেকটা কমে আসে। এতে বাজারে নিত্যপণ্যের দাম অনেকটা সহনীয় পর্যায়ে চলে আসবে বলে ধারণা করেন ভোক্তারা, কিন্তু পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল বাজার ঘুরে দেখা যায় সবজির দামে অস্থিরতা চলছে। দামে সেঞ্চুরি হাঁকিয়েছে বেগুন, পেঁপে, পটল কিংবা ঢেঁড়সেও স্বস্তি নেই। আগে বেগুন কিনতাম 100-120, আজকে 150 টাকা করে কিনতেছি। অতিরিক্ত দাম বাড়তে পারে। সবজি বাজারে সিন্ডিকেট আছে, এই সরকারের দাম কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় চেষ্টা করা দরকার। বৃষ্টির কারণে আপনি একটু হেরা বলতেছে একটু দাম বাড়তি আর কি, মাল পাওয়া যাইতেছে না। উৎপাদনের তুলনায় চাহিদা প্রায় দ্বিগুণেরও বেশি চাহিদা, তাহলে উৎপাদন যা হইতেছে প্লাস বর্ষা বন্যা বৃষ্টিতে সবজি কিন্তু আবাদও নষ্ট হইতে, এই জন্য দাম একটু বেশি। পেঁয়াজ কেজি প্রতি 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 115 টাকায়। আলু কেনা যাচ্ছে 70 টাকায়। আমি 2 কেজি আলু নিয়েছি, এই আলুটা গত সপ্তাহ 70 ছিল, এখনো 70। পেঁয়াজ গত সপ্তাহে আমরা 90-95 টাকা কিনছি, এই সপ্তাহে দাম বেশি, 100 প্রায় 5 টাকা আমাদের কিনাই। বাজারে মিলছে প্রায় সব প্রজাতির মাছ, তবে ইলিশের দাম এখনো নিম্ন ও মধ্যবিত্তের নাগালের বাইরে। 1 কেজির ইলিশের জন্য খরচ করতে হবে 1700 থেকে 800 টাকা। এক্সপেক্ট করছিলাম যে আবার দাম কমবে, 4 ইলিশ কিনছি 6435 টাকা দিয়ে। দাম আগের থেকে বেশি, মাছ কম, সবাই পক্ষে সম্ভব না যে একটা মাছ 2000 টাকা কিনে খায়। বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 ও খাসি বিক্রি হচ্ছে 1000 থেকে 1100 টাকার মধ্যে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। বুকে ও পেটে জোড়া লাগা যমজ শিশু রিফা ও শিফা আলাদা হওয়ার প্রায় 1 মাস পরও হাসপাতালে রয়েছে। শিফা সুস্থ হলেও রিফা আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে। অস্ত্রোপচার টিমের প্রধান জানান, তাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে। 1 বছর 3 মাসের জোড়া শিশু রিফা ও শিফা। বুকে ও পেটে জোড়া নিয়ে জন্মায় শিশু দুটি। তাদের মাথা, হাত, পা এবং প্রজনন অঙ্গ আলাদা। জন্মের 1 সপ্তাহের মধ্যেই ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন অভিভাবকেরা। তখন থেকেই শিশু সার্জারি বিভাগে চিকিৎসাধীন যমজ শিশু দুটি। গত 7 সেপ্টেম্বর 82 জন চিকিৎসক 10 ঘন্টার অস্ত্রোপচারে 2 জনকে আলাদা করেন। এরপর রিফা কিছুটা সুস্থ হলেও শিফা এখনও ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে। বাচ্চা যেন সুস্থ হয়, এটাই ভালো। আর বাচ্চার ভবিষ্যতের এটা, বাচ্চা তো এই যে বাচ্চা অসুস্থ, ওইটা তো হার্টের সমস্যা আছে, ওইটা তো অপারেশন করা লাগবে, ওইটার চিকিৎসা যদি করতে পারতাম। অস্ত্রোপচারে নেতৃত্ব দানকারী চিকিৎসক জানান, পুরো বিষয়টি অনেক জটিল ছিল। সবচেয়ে ডিফিকাল্টির যে জায়গাটা সেটা ছিল তো নাড়ি বুড়ির জায়গা। তো এখানে হলো ডিওডোনামটা দুজনেরই কমন। ডিওডোনামের পরের অংশ শিফার ক্ষেত্রে জেজুনাম আইলিয়ামের অংশটা আসে নেই, যেটা রিফার আছে কিন্তু ওর আসে নেই। এটা আবার কমন একটা অংশ দিয়ে আসছে, যেটা আমরা ওখান থেকে সেপারেট করে আসতে পারছি। কিন্তু আপনার আবার টার্মিনাল আইলিয়াম মানে ক্ষুদ্রান্তরই শেষের দিকের অংশে গিয়ে আবার একটা শেয়ার্ড অংশ ছিল, তো ওটা কেটে দিয়ে আসা গেছে, কিন্তু ওর ক্ষেত্রে নাড়ি বুড়ির অংশটা কম। তিনি জানান, চিকিৎসকদের আন্তরিকতা থাকলেও দেশে এ ধরনের চিকিৎসা ব্যবস্থায় অনেক ঘাটতি রয়েছে। আমি যদি ঢাকা মেডিকেল কলেজে সেন্টার অফ এক্সিলেন্স বলি, তাহলে হলো সেই সেন্টার অফ এক্সিলেন্স হিসাবে কিন্তু আমার এটা গড়ে ওঠে নাই। ওটিটা ইমপ্রুভ হওয়া উচিত ছিল না, আমার ওটিটা কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। ওটির আগে আমরা চেক করতে গিয়ে দেখি যে গ্যাসের লাইনের জন্য যে জায়গাটা জোড়া দিবেন বলে যে এটা থাকতেছে না, পড়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে তখন অপোজিট ওটিটা দেখলাম যে ওইটা ঠিক আছে। আমার ওটি 1 থেকে আমাকে চেঞ্জ করতে হলো ওটি 2-তে। ওটি 2-তে আমরা পরের দিন যখন ওটি করি তখন বলে এসি নষ্ট। সম্পূর্ণ সরকারি খরচে করা এই অপারেশনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও আরও 4টি হাসপাতালের সহযোগিতা আছে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেছে স্টুডেন্টস ফর সভারেন্টি নামের সংগঠন। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশকে নিয়ে কোনো নীল নকশা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। পাহাড়ে স্কুল শিক্ষক সোহেল রানাকে হত্যা করে জাতিগত সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য
গুড় দিয়ে মুড়ির মোয়া তৈরি করে সংসারে সচ্ছলতা ফিরিয়েছেন কুড়িগ্রামের সাইফুল ইসলাম। তার কারখানায় কর্মসংস্থান হয়েছে আরও 20 থেকে 25 নারী পুরুষের। কারখানা মালিক সাইফুল ইসলাম গুড়ে মেশানো মুড়ির দলা করে ছড়িয়ে দিচ্ছেন মাটিতে বেছানো প্লাস্টিকের ওপর, আর কর্মীরা তেল মাখানো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে করছেন গোলাকৃতির মোয়া। কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতলারি ইউনিয়নের প্রত্যন্ত এলাকা গোড়াইপিয়ার গ্রামে এভাবেই তৈরি করা হচ্ছে মোয়া। সংসারের অভাব মেটাতে 3 বছর আগে নিজ বাড়িতে মোয়া বানানো শুরু করেন সাইফুল ইসলাম। খাঁটি গুড় ও ভালো মানের মুড়ি সংগ্রহ করে তৈরি করা মোয়া সুস্বাদু হওয়ায় তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তো টাকা লাগে এখানে, টাকা আমার কম, ভবিষ্যতের জন্য যদি টাকা পয়সা বেশি থাকতো আমি অন্য আরো বাড়াইতাম, লোকগুলো আরো মালের চাহিদার বাড়াইতাম। 10 বছর বাইসাইকেল ও রিক্সা মেরামতের কাজ করেছেন সাইফুল, কিন্তু 4 বছর আগে শারীরিক অসুস্থতার কারণে বন্ধ হয়ে যায় সে পেশা। এ সময় এনজিও থেকে নেয়া স্বল্প পুঁজি দিয়ে শুরু করা হয় মোয়া তৈরির ব্যবসা। বর্তমানে তার কারখানায় কাজ করছে 20 থেকে 25 জন কর্মী। 2-3 ঘন্টা আমি মোটামুটি 2 থেকে 300 প্যাকেটিং করে থাকি। টাকা দিয়ে সংসারে কিছু আয় উন্নত করতে পারি, ছেলেমেয়েদেরকে ভালোভাবে লেখাপড়া করাতে পারি। আশা করি আল্লাহর কাছে যেন এই মলার ফ্যাক্টরিটা আরো উন্নত হয়। সাইফুল ইসলামের কারখানায় প্রতিদিন তৈরি হচ্ছে 8 থেকে 10 হাজার মোয়া। এসব মোয়া কুড়িগ্রামের উলিপুর, রাজারহাট ও চিলমারী উপজেলায় ব্যাপক চাহিদা রয়েছে। দীপ্ত, বার্তা কক্ষ। লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। আজ বৈরুতে আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। বিমানবন্দরটি দাহে এলাকার সীমানায়, যেখানে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত 37 জনের প্রাণ গেছে। আর দক্ষিণ লেবাননে অন্তত 17 ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছে হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্যে বড় পরিসরে যুদ্ধের ঘণ্টা বাজছে। ইসরায়েলের দখলদারি আচরণ ও এতে যুক্তরাষ্ট্রের একচেটিয়া সমর্থনে এই অবস্থা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী নিউ ইয়র্ক টাইমস বলছে 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর থেকে সংঘাতময় এই অঞ্চলটি বর্তমানে সবচেয়ে বিপজ্জনক মুহূর্তে পৌঁছেছে। একের পর এক ইসরায়েলি আগ্রাসনে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি মধ্যপ্রাচ্য। এর প্রভাবে টালমাটাল বিশ্ব অর্থনীতি। গাজা ও লেবাননে একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল। পাশাপাশি সিরিয়া ও ইয়েমেনেও মাঝে মধ্যে ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে এতদিন পদক্ষেপ না নিলেও হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার জেরে ইসরায়েলের কয়েকটি বড় শহরে 180টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। জবাবে পাল্টা হামলার হুমকি দিয়েছে তেল আবিব। এতে মধ্যপ্রাচ্য জুড়ে আরও বড় পরিসরে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন শঙ্কা আরও বেড়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নীতির কারণে। যুদ্ধ এড়ানো সম্ভব বলে জানালেও এর পক্ষে কোনো উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্টকে। উল্টো ইসরায়েলকে রক্ষায় সব ধরনের পদক্ষেপ গ্রহণের কথা জানান তিনি। ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যর্থতা বিশ্বকে আরও গভীর সংকটের দিকে নিয়ে যাচ্ছে। এতে আরও বলা হয়, শুধু মধ্যপ্রাচ্য নয়, চীন, তাইওয়ান, রাশিয়া, ইউক্রেন পরিস্থিতি মোকাবেলাতেও ব্যর্থ হয়েছে পশ্চিমা দেশগুলো। ডেমোক্রেটিক পার্টির সাবেক কংগ্রেসওম্যান জেন হারম্যান দ্য গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে শঙ্কা প্রকাশ করে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় যুদ্ধ ঝুঁকির মধ্যে রয়েছে। উদ্বেগ প্রকাশ করে বলেন, মধ্যপ্রাচ্য ইস্যুতে বড় যুদ্ধে জড়িয়ে যেতে পারে খোদ যুক্তরাষ্ট্র। নাদিরা জাহান, দীপ্ত, বার্তা কক্ষ। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠাতে দেশটির প্রধানমন্ত্রীর সহায়তা চাইলেন ইউনুস। ভারী বর্ষণ আর উজানের ঢলে শেরপুর ও ময়মনসিংহে হঠাৎ বন্যা, পানিবন্দী অনেকে। ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত গ্যাস ফিল্ড থেকে বিভিন্ন জায়গায় সংযোগ, দুর্ঘটনার ঝুঁকি। রাজধানীর বাজারে কিছুতেই স্বস্তি ফিরছে না ক্রেতার, প্রায় সব পণ্যের অতিরিক্ত দাম। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছে আমি দোলা ডাবলেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।